আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে তোমাদের একটা সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আলোচনা করব। দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাতীয় স্বার্থ বলতে কি বোঝো? জাতীয় স্বার্থের ধারণা বিশ্লেষণ করো। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে জাতীয় স্বার্থ একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি তোমরা বর্তমান বিশ্ব ব্যবস্থার দিকে দেখো, অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নতি, বিশেষত বিশ্বায়ন বা গ্লোবালাইজেশনের ফলে গোটা বিশ্ব ব্যবস্থা একটা জায়গায় এসে উপস্থিত হয়েছে, যে কারণে এই উন্নত প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থার কারণে বিভিন্ন দেশের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে এবং এই সম্পর্ককে কেন্দ্র করে প্রত্যেকটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থকে বাস্তবে রূপদান করতে তৎপর হয়ে ওঠে। আমরা জাতীয় স্বার্থের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা বিশ্লেষণ করতে গিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী জাতীয় স্বার্থ সম্পর্কে বিভিন্ন ধরনের চিন্তা বা মতকে তারা উপস্থাপন করেছেন। বিশেষত আমরা এমন একজন চিন্তাবিদ যার জাতীয় স্বার্থ সম্পর্কে মত প্রদান করতে গিয়ে যেটা বলেছেন, তিনি হলেন হার্টম্যান। তিনি এই জাতীয় স্বার্থকে একটা আকাঙ্ক্ষা হিসাবে উপস্থাপন করতে চেয়েছেন, অর্থাৎ যেখানে প্রত্যেকটি সার্বভৌম রাষ্ট্র এটা অর্জন করতে চায়। অর্থাৎ হার্টম্যান বলছেন জাতীয় স্বার্থ হচ্ছে একটা আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাকে প্রত্যেকটি সার্বভৌম রাষ্ট্র এটি অর্জন করতে তৎপর হয়। অর্থাৎ জাতীয় স্বার্থ, অর্থাৎ আমরা এই স্বার্থ শব্দটার সঙ্গে প্রত্যেকেই কম বেশি কিন্তু পরিচিত। আলোচনা সাপেক্ষে বা প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই আলোচনাটা কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে গোটা বিশ্ব ব্যবস্থার প্রত্যেকটি সার্বভৌম রাষ্ট্র তারা তাদের জাতীয় স্বার্থকে কিভাবে উপস্থাপন করে বা কোন কোন বিষয়কে সামনে রেখে এই জাতীয় স্বার্থের কথা তারা ভাবনা চিন্তা করে বা সেই জাতীয় স্বার্থকে কিভাবে বাস্তবে রূপদান করবে সেই চিন্তা ভাবনা তারা রাখে, সেই বিষয়ের উপর আমরা আলোকপাত করব। বিশেষত এই সার্বভৌম প্রত্যেকটি রাষ্ট্র তারা জাতীয় স্বার্থকে সামনে রেখে কয়েকটি বিষয়কে তারা বিশেষ করে প্রাধান্য দেয় এবং যে বিষয়গুলো প্রত্যেকটি সার্বভৌম রাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন নিরাপত্তা। নিরাপত্তা একটি সার্বভৌম রাষ্ট্রের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রত্যেকটি রাষ্ট্র তার প্রয়োজন অনুসারে অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং এই সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে কোনো রাষ্ট্রই তার নিরাপত্তা বিঘ্নিত যাতে না হয় সেই বিষয়ের উপর তারা কিন্তু যথেষ্ট গুরুত্ব প্রদান করেন। অর্থাৎ জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে প্রত্যেকটি সার্বভৌম রাষ্ট্রের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমরা আলোচনা করি স্বাধীনতা,
সম্পর্কের ক্ষেত্রে কোনো রাষ্ট্রই তার স্বাধীনতাকে বিসর্জন দিয়ে অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায় না। অর্থাৎ প্রত্যেকটি রাষ্ট্র তার স্বাধীনতাকে বজায় রেখে তার নিজ প্রয়োজন অনুযায়ী বা নিজ রাষ্ট্রের চাহিদা পূরণের জন্য অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার উপর বিশেষভাবে জোর দিয়ে থাকেন। অর্থাৎ কোনো রাষ্ট্র যখন অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়, সেখানে কিন্তু নিরাপত্তার পাশাপাশি ওই রাষ্ট্রের স্বাধীনতা যাতে বিসর্জন না যায় সেই বিষয়টির উপরও কিন্তু জোর দেওয়া হয়। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সার্বভৌমত্ব। অর্থাৎ সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব হচ্ছে একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান, যে উপাদান ব্যতীত কোনো রাষ্ট্রই কিন্তু রাষ্ট্র হিসেবে গণ্য হয় না। যদি কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব না থাকে তাহলে কিন্তু আমরা সেই রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে গণ্য করতে পারি না। আমরা ক্লাস 11-এ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে রাষ্ট্রের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করেছিলাম তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল সার্বভৌমত্ব, যেটা আলোচনা করতে গিয়ে দুটো বিষয় উঠে আসে। অর্থাৎ সার্বভৌমিকতার দুটো দিক রয়েছে, একটি অভ্যন্তরীণ, একটি বৈদেশিক। অর্থাৎ অভ্যন্তরীণ ক্ষেত্রে সার্বভৌমিকতার অর্থ হলো রাষ্ট্র স্বাধীনভাবে নিজ চিন্তাধারা অনুযায়ী রাষ্ট্র নীতি নির্ধারণ করবে এবং যে নীতি দ্বারা সেই রাষ্ট্র পরিচালিত হবে। এটা হচ্ছে রাষ্ট্রের অভ্যন্তরীণ সার্বভৌমিকতা। আর বাহ্যিক সার্বভৌমিকতার অর্থ হচ্ছে যে অন্য কোনো রাষ্ট্রের নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে রাষ্ট্র নিজের চিন্তা ভাবনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অন্য কোনো রাষ্ট্রের প্রভাব বা অন্য কোনো রাষ্ট্রের ইচ্ছা বা তাদের মতাদর্শ কোনোভাবেই কিন্তু প্রাধান্য পাবে না। একটি সার্বভৌম রাষ্ট্রের এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে একটা রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যখন তার জাতীয় স্বার্থের কথা সে ভাবনা চিন্তা করে বা জাতীয় স্বার্থকে তার রূপদান করার ক্ষেত্রে অন্য রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায়, সেই সময় কিন্তু একটা বিষয় গুরুত্ব থাকে, সেটা হচ্ছে সার্বভৌমত্ব। অর্থাৎ সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব যাতে কোনোভাবেই বিসর্জন না যায় সেটা কিন্তু সেই দেশের সরকারকে ভাবতে হয়। অর্থাৎ একটা রাষ্ট্র যখন অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়, সেই সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে সেই রাষ্ট্রে যে সরকার রয়েছে বর্তমান সরকারকে কয়েকটি বিষয়কে ভাবতে হয় বা কয়েকটি বিষয়কে মাথায় রেখে অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করতে হয়। যেমন নিরাপত্তা, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। এগুলো কিন্তু জাতীয় স্বার্থ রক্ষা করার পূর্বেই বা জাতীয় স্বার্থ নির্ধারণের পূর্বেই সেই রাষ্ট্রের সরকারকে কিন্তু এই বিষয়টার উপর কিন্তু গুরুত্ব দিতে হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থনৈতিক উন্নতি। অর্থাৎ জাতীয় স্বার্থ সংরক্ষণের মধ্য দিয়ে প্রত্যেকটি সার্বভৌম রাষ্ট্র তার অর্থনৈতিক সমৃদ্ধি কিভাবে ঘটবে সেই বিষয়টাকে তারা কিন্তু প্রাধান্য দিয়ে থাকে। অর্থাৎ একটা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে অর্থনীতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ অর্থনীতি ব্যতীত রাষ্ট্র পরিচালনা করা কিন্তু খুবই দুষ্কর ব্যাপার। এই কারণে এই অর্থনীতি যাতে রাষ্ট্রের সচল থাকে, অর্থনীতির যাতে সমৃদ্ধি ঘটে, সেই ভাবনা চিন্তাকে মাথায় রেখে সেই রাষ্ট্রের সার্বভৌম রাষ্ট্রের যে সরকার, সেই সরকার কিন্তু নীতি নির্ধারণ করে থাকে
জাতীয় স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শক্তি অর্জন, অর্থাৎ একটা সার্বভৌম রাষ্ট্র যখন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়, সেক্ষেত্রে কিন্তু শক্তি অর্জনের বিষয়টা কিন্তু প্রাধান্য দিয়ে থাকে। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা যেমন দেখেছি, যেমন বৃহৎ আয়তন যুক্ত রাষ্ট্র রয়েছে, ক্ষুদ্র আয়তন বিশিষ্ট রাষ্ট্র রয়েছে, বৃহৎ জনসংখ্যা বিশিষ্ট যেমন রাষ্ট্র রয়েছে, ক্ষুদ্র জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্র রয়েছে, পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধশালী যেমন রাষ্ট্র রয়েছে, আবার অর্থনৈতিক দিক থেকে দুর্বল রাষ্ট্রের অবস্থান কিন্তু আমরা আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে কিন্তু দেখতে পাই। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে এই সম্পর্ক স্থাপন, অর্থাৎ একটা রাষ্ট্র তার নিজের প্রয়োজনে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়। তবে এক্ষেত্রে কিন্তু সম্পর্ক তখনই সম্ভব একটা রাষ্ট্রের সঙ্গে যদি দুটো রাষ্ট্রের মধ্যে সমমানসিকতা থাকে। উদাহরণ হিসেবে যদি বলা যায় যে কোনো রাষ্ট্র তার অর্থনৈতিক সমৃদ্ধি চাইছে, অর্থাৎ অর্থনৈতিক উন্নতি সাধন করতে চায় বা অর্থনীতির বিকাশ ঘটাতে চায়, কিন্তু ওই রাষ্ট্র যে রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে সেই রাষ্ট্রের মানসিকতা কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধকরণের হওয়া চাই, তবেই কিন্তু দুটো দেশের মধ্যে সম্পর্ক ভালো গড়ে উঠতে পারে। যদি কিন্তু এখানে মানসিকতা বা চিন্তাধারার যদি বৈষম্য লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু এই সম্পর্ক কখনো সুসম্পর্কে পরিণত হতে পারে না। আমরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এরকম বহু উদাহরণ আমরা দেখতে পাই, যেখানে সম্পর্ক গড়ে উঠেছে, আবার অল্প দিনের মধ্যে সংঘাত দেখা গেছে, সেই সংঘাতকে কেন্দ্র করে সেই সম্পর্কের মধ্যে আবার কিন্তু ফাটল ধরেছে বা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এইভাবে আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক সম্পর্কের গতিধারায় জাতীয় স্বার্থ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসে, এবং এই জাতীয় স্বার্থ প্রত্যেকটি সার্বভৌম রাষ্ট্র তার জাতীয় স্বার্থকে বজায় রাখতে চায়, এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই জাতীয় স্বার্থ হলো শেষ কথা, সেটাকে মাথায় রেখেই নিজ দেশের অগ্রগতি, নিজ দেশের সার্বিক বিকাশ সব কিছু করার ক্ষেত্রে কতগুলো বিষয়কে তারা কিন্তু গুরুত্বপূর্ণ হিসাবে প্রাধান্য দিয়ে থাকে, এবং এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে প্রাধান্য দিয়ে থাকে বলে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে জোট গঠন, পাল্টা জোট গঠন গড়ে উঠতে দেখেছি। এইভাবে আন্তর্জাতিক সম্পর্ক জাতীয় স্বার্থের মধ্য দিয়েই তারা কিন্তু ক্রমশ বিকাশ লাভ করতে থাকে, এবং তথ্য এবং প্রযুক্তির যুগে বা বিশ্বায়নের যুগে এই প্রত্যেকটি রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র, তারা একে অপরের কাছাকাছি আসে, এবং তাদের যে সমস্ত চাওয়া পাওয়াগুলো তারা কিন্তু অন্য রাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সেগুলোকে পূর্ণ করতে উদ্যত হয়, এবং পূর্ণ করেও থাকে অনেক সময়। এইভাবে আমরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থের ক্ষেত্রে আমরা দেখেছি অনেক দুর্বল রাষ্ট্র বা অনেক উন্নয়নশীল রাষ্ট্র তারা কিন্তু উন্নত রাষ্ট্রের সংস্পর্শে এসে তারা কিন্তু জাতীয় স্বার্থকে বিসর্জন না দিয়েও তারা কিন্তু তাদের নিজেদের যে উন্নতি, সেই উন্নতির গতিধারা কিন্তু তারা বজায় রেখেছে, এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তারা অর্থনৈতিক দিক থেকে অনেকটাই কিন্তু নিজেদেরকে ডেভেলপ করতে পেরেছে, এবং তাদের সার্বিক বিকাশ ঘটাতে কিন্তু তারা সক্ষম হয়েছে। কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জাতীয় স্বার্থ, এবং তারা জাতীয় স্বার্থকে বিসর্জন না দিয়ে, তাদের দেশের নিরাপত্তাকে বিসর্জন না দিয়ে, তাদের দেশের স্বাধীনতাকে বিসর্জন না দিয়ে তারা কিন্তু তাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটিয়েছে, তাদের দেশের শক্তি অর্জন তারা করেছে, করে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বা আন্তর্জাতিক সম্পর্কে বা বর্তমান বিশ্ব ব্যবস্থায় তারা তাদের নিজেদের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়েছে। আজকে এখানে তোমাদের জাতীয় স্বার্থ বলতে কী বোঝায় এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম।
পরবর্তী ক্লাসে আমি তোমাদের জাতীয় স্বার্থের যে ধারণা, সেই ধারণা এবং জাতীয় স্বার্থ রক্ষার যে সমস্ত কৌশল বা পন্থা সেটা নিয়ে আলোচনা করব। এখানেই ক্লাস শেষ করলাম।